দুজনই যাদবপুরে থাকেন। প্রথম বক্তা অনল পাল, বিদ্যাসাগর কলেজের বাংলা বিভাগের বিশিষ্ট অধ্যাপক, সুবক্তা, সুলেখক। এখানে যে ছাত্রছাত্রীরা বসে আছে, অবর্ণিশ গ্রন্থাগারের সঙ্গে যাদের সম্পর্ক, তারা বুঝতে পারছে কিনা জানি না, কিন্তু তাদের বোঝা উচিত এই বিশিষ্ট মানুষেরা তারা সুদূর কলকাতা থেকে আমাদের এই গঞ্জ অশোকনগরে ইলামিত্রকে স্মরণ করতে, তোমাদের সামনে কথা বলতে, ইলামিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এসেছেন। তোমরা এই সৌভাগ্যকে নিজেদের কাজে লাগাও। অনল পাল, শর্মিষ্ঠা দত্তগুপ্তের মতো মানুষেরা সব জায়গায় যান না, তারা এসেছেন, এই সৌভাগ্য আমাদেরও। এখন অনল পালের বক্তব্য আমরা শুনব। আর অনল পাল শুধু ইলামিত্র নিয়ে বলবেন না, তিনি ইলামিত্র, সাবিত্রী রায় এবং দেবভাগার সাহিত্য এই বিস্তৃত পরিসরে বলবেন। আর উপস্থিত ছাত্রছাত্রীরা অনল স্যারের বক্তৃতার পর অবশ্যই প্রশ্ন করবে, তোমাদের যা কিছু ধোঁয়াশা তা কাটিয়ে নেবে। কারণ অনেক সময় এরকম হয়, এখানে কোনো বিশিষ্ট মানুষ কিছু বলে গেলে হয়তো পরে আমাকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে উনি এই কথাটা বললেন, এই কথাটা ঠিক বুঝলাম না। তখন হয়তো আমিও তো সেই বক্তা ছিলাম না, আমি হয়তো ভালো করে বুঝিয়ে দিতে পারি না। কিন্তু আজকে স্যার অবশ্যই তোমাদের সাথে কথোপকথনে অংশ নেবেন। আমি আর কথা বাড়াবো না, অনল পালের বক্তব্য এবং তারপরে তোমাদের কথোপকথন। গ্রন্থাগার তাদেরকে আমার কৃতজ্ঞতা, তারা আমাকে বলার সুযোগ করে দিয়েছিল। প্রথমত আমি খুব বেশি ইলামিত্রকে নিয়ে কথা বলবো না। ইলামিত্রকে নিয়ে কথা বলবে শর্মিষ্ঠাই, বিস্তারিত আলোচনা করবে, দীর্ঘদিন এই নিয়ে উনি কাজ করেছেন, চর্চা করেছেন। আমি বলবো ইলামিত্র প্রসঙ্গ এবং সাবিত্রী রায় 100 বছর কিছুদিন আগে হয়েছে। ইলামিত্রদের থেকে বছর 6 বড় ছিলেন, 1918 সালে জন্ম। তার লেখাতে কিরকম করে দেবভাগার সাহিত্য এসেছে এবং সে সূত্র ধরে, তার উপন্যাসের সূত্র ধরে কি করে আমরা ইলামিত্রের কাছে পৌঁছতে পারি, ইলামিত্রর একটা অবয়ব পেতে পারি তার লেখা, সেটা এতগুলো বই দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি এই বই থেকে বলবো না, এই বইগুলো এখানে থাকলে আমার কনফিডেন্স পাবে, তাই এগুলো আমি আছে। আমি আসার সময় গাড়িতে শর্মিষ্ঠাকে বলছিলাম যে এই আছে বন্দী হয়ে, তার কারণ এটা না হলে আমি খুব ভয় পেয়ে যাবো, ফলে আমার ভয় হাঁটানোর জন্য এরা এখানে আসে। আমি শুরু করি যেভাবে, প্রথমত আজকে মূল বিষয় যাকে নিয়ে, তিনি একজন ঐতিহাসিক মানুষ, ঐতিহাসিক চরিত্র, তার লড়াই সংগ্রাম, তার গোটা জীবনটাই ইতিহাসের একটা বিশেষ অধ্যায়, না, দীর্ঘ অধ্যায়। তার মধ্যে একটা খুবই অধ্যায় যে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আজকে স্মরণ করছি, সে অধ্যায়ের সঙ্গে যুক্ত। ফলত ইতিহাস তা আমাদেরকে একটা বিশেষ সময় সম্পর্কে কিছু তথ্য জানায়। আমরা দেখ সত্য, তাকে আমি সত্যই বলছি, সত্য হয় কি হয় না ইত্যাদি নিয়ে নানান তর্ক পণ্ডিতদের মহলে আছে, সেই তর্কের মধ্যে যাচ্ছি না। ইতিহাস আমাকে একটা বিশেষ সময়ের ঘটনাক্রমের সত্য ঘটনা তথ্য তাকে জানায়, জ্ঞাপন করে। সাহিত্য কি করে? সাধারণত সাহিত্য করে একটা সাধারণ সত্য, কোনো বিশেষ সময় নয়। মানে ধরা যাক সাহিত্যে কখনো কখনো একটা মুখে কেউ এই প্রশ্ন করতে পারে না তারা যে আচ্ছা ইলামিত্রকে নিয়ে একটা উপন্যাস লেখা হয়েছে, দুটো উপন্যাস লেখা হয়েছে, আমি জানি একটা আমার পড়া আর একটা নতুন বেরিয়েছে, আমি পড়িনি, মানে সুযোগ ছিল আমি কিনে উঠতে পারি, পড়ে ফেলবো। সেটাকে কি আমি বিশেষ সাধারণ সত্য করবো নাকি বিশেষ সময়ের সত্য?
সাহিত্য সে এই বিশেষ সময়কে নিয়ে ঘটনাক্রম নিয়ে লিখতে লিখতে গিয়েও সে আসলে কতগুলো সাধারণ জায়গায় পৌঁছে যায়। তার অনেকগুলো পণ্ডিতদের মধ্যে সেই অনেক পণ্ডিতরা কথা বলেছে, সেটা আছে। ফলে এই হলো যে একটা ব্যাপার। আরেকটা বিষয় আমি আসবো যে কারণে, আপনারা কেউ কেউ করেছেন, ছোটরা যারা আছেন, আপনারা ছোটরা তারা হয়তো পড়েনি, ভবিষ্যতে তারা পড়বেন। গত সপ্তাহখানেক আগে এই সময় পত্রিকা রবিবার শরীয়তে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা দীর্ঘ সাক্ষাৎকার দুপর্বে। সে সাক্ষাৎকার নিয়ে কিছু বিতর্ক হয় ফেসবুকে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ট্রোল নন হওয়ার হয়, কিন্তু সেখানে তিনি কতগুলো কথা বলেছেন। আমি যে কথাগুলো যে প্রেক্ষিতে বলেছেন সেই প্রেক্ষিতের মূল্যদিনের প্রেক্ষিতে ঘাটাঘাটি করার চেষ্টা করেন। সেখানে প্রশ্নকর্তা বলে যে, একটা প্রশ্ন করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে যে মহাশ্বেতা দেবী মনে করতেন, মহাশ্বেতা দেবী বিখ্যাত সাহিত্যিক, এক অর্থে সাবিত্রী রায়দের উত্তরসূরি, পরবর্তী প্রজন্ম, তিনি মনে করতেন যে সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডকুমেন্টেশন করা, ডকুমেন্টেশন অফ টাইম, সময়ের অভিঘাতকে ধরে রাখা ভবিষ্যতে পাঠানোর জন্য। আপনি এটা মনে করেন? শীর্ষেন্দু এই কথার সঙ্গে সহমত পোষণ করেন। তিনি বরঞ্চ বলবেন, তিনি বলবেন যে না, আমি এটার সঙ্গে সেভাবে সহমত পোষণ করি না, বরং আমি মনে করি একটা কোনো বিষয়কে নিয়ে যে সাহিত্য রচিত হতে হয় তাহলে তার জন্য উনি একটা খুব চমৎকার উপমা ব্যবহার করেন। সেই শব্দটাই আমি কোটান করে ব্যবহার করছি, ম্যারিনেশন টাইম। আমরা প্রত্যেকে রান্নার সূত্রে জানি, খুব সহজে বুঝতে পারবো একটা রান্না ভালো করে করতে গেলে কিছুক্ষণ আগে মশলাপাতি মাখিয়ে রেখে তাকে রাখতে হয়, চিরতে দিতে হয়, তার মধ্যে মশলা ঢুকতে হয়। সেরকম একটা ম্যারিনেশন টাইম না থাকলে সাহিত্য তৈরি করা সম্ভব নয়। সেটা সাহিত্য হয় না শীর্ষেন্দুর মধ্যে, তা রিপোর্টাজ হয়ে যায়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কথা। আমি সাবিত্রী রায়, তেভাগা এবং ইলামিত্র সূত্রে এটা বলতে চাইব, যে সময় দাঁড়িয়ে সাবিত্রী রায় লিখছেন আর যে সময় ইলামিত্র আন্দোলন করছেন, জেলে আছেন, অকথ্য অত্যাচারের মধ্যে আছেন, এই দুটো সময় কার্যত এক। ইলামিত্র ধরা পড়ছেন 7ই জানুয়ারি 1950 সাল। সাবিত্রী রায় যে দুটো উপন্যাস নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথম উপন্যাস, এটা বিখ্যাত, বিতর্কিত, অন্যায় ঘটিয়েছিল কমিউনিস্ট পার্টি একটি। তারপরও তিনি পরবর্তী উপন্যাস স্বরলিপি 1952 সালে প্রকাশ পাচ্ছে। আর আরেকটি উপন্যাস যেটা 3 খণ্ডের উপন্যাস, 1956, 1957, 1958, টানা 3 বছর পর পর প্রকাশিত হয়, পাকা ধানের দান, সাবিত্রী রায়, সেই উপন্যাস। এই দুটো ঘটনা যখন ঘটছে তাতে শীর্ষেন্দুর মতে এটা একেবারে কন্টেম্প করে না, ম্যারিনেশনের টাইম হয়নি, সাহিত্যে আনছি। আর যা আনছেন সাবিত্রী রায়, আর আমি ওই তেভাগা আন্দোলনের একজন কর্মী, সংগঠক, আরেকজন যার কথা সেলিনা হোসেনের উপন্যাসে ইলামিত্রর মুখ দিয়ে বলানো আছে, রানীমার মুখ দিয়ে, ইলামিত্র না, রানীমার মুখ দিয়ে বলানো আছে, সেই মনীষী। দেখবেন আপনাদের, আমরা প্রথম আগে যখন এসেছিলাম, যখন পরে গেলাম, তেভাগা ঐতিহ্য এখানে আছে, সেখানে যে অনেকগুলো ছবি আছে তার মধ্যে একজন আছেন মনীষীর ছবি। মনীষী ছিলেন তেভাগা আজব বিদ্রোহের একজন নেতা, বারবার জেলে গেছেন, মার খেয়েছেন। আর একজনের কথা উল্লেখ আছে তার মনীষীর জীবনে, জীবন কথা, জীবন সংগ্রাম, তার স্মৃতি কথা, তার প্রথম খণ্ডে খোকা রায়, তিনিও বাংলাদেশের একজন কমিউনিস্ট পার্টি নেতা। যে কথা বলছেন সেলিনা হোসেনের উপন্যাসে, ইলামিত্রের মুখে যে কথা উঠে আসছে, সে কথা উঠে আসছে এই মনীষীদের কথা, তার নেতৃত্বে হাজমদের টং প্রথা বিরোধী আন্দোলন করার কথা উঠে আসছে। আমরা যদি এবার পাশাপাশি এই দুটোকে রাখি, সাবিত্রী রায়কে রাখি আর মনীষীদের জীবন কথাকে রাখি, তাহলে আমরা দেখবো বহু তো মিল পাওয়া যায় না, বহু মিল পাওয়াটা সম্ভব। মাইকটা কি সমস্যা হচ্ছে? পিছনের ভেতরে শুনতে পাবে। আমি এরকম কথা বলছি না, বা আমি নিজেও সাহিত্য পড়ার ক্ষেত্রে এরকম মনের পক্ষপাতী নয় যে ওই যে ইতিহাস আছে আর বহু ইতিহাস সাহিত্যে চলে এলো, এমনটা ঘটে না।
লেখকরা করতে পারে না, নানান রকম প্রসঙ্গ অনুসঙ্গ থাকে, মিশে থাকে। তবুও যদি আমরা সাবিত্রী রায়ের উপন্যাস মণিসিংহ খোকা রায়ের বইটা আমি পাইনি, কিন্তু আমার কাছেই আছে, খুঁজে পাইনি। খুঁজে পেলে খোকা রায়ের স্মৃতিকথা এবং মণিসিংহের স্মৃতিকথা এই পাশাপাশি রাখি সাবিত্রী রায়ের উপন্যাসের সঙ্গে, এবং আশ্চর্য খুব মিল নয়। একজন সাহিত্য লিখতে গেলে, উপন্যাস লিখতে গেলে তাকে নানান রকম ভাবে এগোতে হয়, ইতিহাসের সঙ্গে তাকে নানান রকম কল্পনাকে মেশাতে হয়, সে মেশানো আছে সেখানে। কিন্তু আশ্চর্য, আমি সেই মিলগুলোর কথা বলতে বলতে আমি পৌঁছতে চাইবো যে ডকুমেন্টেশন একটি গুরুত্ব সাহিত্য, যা যা করেছেন সাবিত্রী রায়, যা এক অর্থে আর একদিক থেকে পিরামিডকেও খানিক ধরে রেখেছে। যেমন আমি কয়েকটা জায়গার কথা খুব সংক্ষেপে কাঁটাঘারে বোঝাবো সেলিনা হোসেন যখন লিখছেন, এটা খেয়াল রাখার দরকার, তখন খোকা রায় আর মণিসিংহের স্মৃতিকথাগুলো লেখা হয়ে গেছে, আর তেভাগা এবং তেভাগার ইতিহাস নিয়ে অত্যন্ত চর্চা হয়েছে। সাবিত্রী রায় যখন লিখছেন তখন কিন্তু চর্চার সুযোগ হয়। উনি হয়তো উপন্যাস, এইরকম বলা যায়, বলাটা ঠিক নয়, উপন্যাস কখনো ইতিহাস হতে পারে না, কিন্তু উনি উপন্যাস লিখতে লিখতে আসলে ইতিহাসের তথ্যকে ডকুমেন্টেড করছেন। চরিত্রের নাম পাল্টে, ঘটনাক্রম, জায়গার নাম পাল্টে, ঘটনাটা একটু উল্টে পাল্টে আসে। ইলামিত্র মানে রানীমা বলছেন যে পাহাড়ের সুষম দুর্গাপুরের কাহিনী। সুষম দুর্গাপুর হচ্ছে এমন একটা জায়গা নেত্রকোনার, যেটা হাজং আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ ঘাঁটি, এবং এখানেই দুবার প্রথমে প্রাদেশিক এবং পরে সর্বভারতীয় কৃষক সম্মেলন হয়েছিল, এবং 1945-এর কৃষক সম্মেলনের পর এই নেত্রকোনা বিশেষ সম্মেলন, এই সম্মেলন থেকে তেভাগা যে ডাক যে উঠবে, যা ছড়িয়ে পড়বে সব জায়গায়, তার ডাক ওঠে এই নেত্রকোনা সম্মেলন। খুব গুরুত্বপূর্ণ সম্মেলন, অন্তত কৃষক সভার ইতিহাসে। তো সেই সুষম দুর্গাপুরের কৃষকদের সংগ্রামের কাহিনী, তাদের লড়াইয়ের কাহিনী এবং তাদের নেতার কাহিনী তিনি শোনাচ্ছেন রানীমা ইলামিত্র তার কৃষক বন্ধুদের, তার কৃষক সংগ্রামী বন্ধুদের, সহকর্মীদের, কমরেডদের। বলছি যে এটা সাহসিকতা হয়। কিরকম সাহসিকতা? কালীচরণ বলে একজন ছিলেন, তার জমিদার দখল করে নিয়েছিল, তারপর তাকে কেউ বলে যে মণিসিংহ আছে, সে তাকে বাঁচাতে পারবে, ওই জমি উদ্ধার করে দিতে পারবে। তো মণিসিংহ আইন আদালত কোর্ট কাছারি করে সেই জমিটাকে উদ্ধার করে দেয়। তারপর জমিদারের রাগ হয়, জমিদার আসে, তারপর কৃষকরা জমিদারকে যখন ওই জমিদার হাতি নিয়ে যখন আসে এবং পিষে মারতে চায়, তখন কৃষকদের একটা প্রতিবাদে হাতি পিছু হতে যায়। এই হেন এই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন কে? কালীচরণের স্ত্রী, একটা বটি বা কাটারি, আমি খুব ভুললাম করে বটি অথবা কাটারি ঠিক ধরে বলছে না, তিনি দিয়ে যান জমিদার থেকে, বলেন যে নেমে আন, আমি দেখছি তো, আমি বুঝি না। খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আমি এটার পাশাপাশি আমি রাখবো পাকা ধানের গানের পাকা ধানের গান। পূর্ব পাকিস্তানে হাজংদের, ময়মনসিংহ জেলায় হাজংদের আন্দোলন চলছে, সেখানে চলে গেছে পার্থ সেখানে কৃষকদের সংগঠিত করছে। সেই সংগঠিত করতে করতে পার্থ মারা যায়, গুলি খেয়ে পার্থ মারা যায়। আর মারা যায় সারথীর মা। যে ঘটনাটি ঘটে, যদি সাবিত্রী রায় এবং মণিসিংহ এই দুজনের উপন্যাসের পাতা পাশাপাশি রাখি, সারথী এবং পার্থ যখন সরস্বতী সে অন্তঃসত্ত্বা তাকে টানতে টানতে যখন লেখেলদা, উপন্যাসে লেখেলদা নিয়ে যাচ্ছে, তখন গ্রামের কৃষকরা তাড়া করে, কেড়ে নিতে চায় লেখেলদার হাত থেকে। আর পার্থ লাঠি নিয়ে লেখেলদের সঙ্গে লড়াই করতে থাকে, ছিনিয়া এই সময় গুলি চালায়। গুলি প্রথম লাগে সারথীর মায়ের কাছে, সারথীর মা মারা যায়, তারপর পার্থ মারা যায়, পার্থ নিহত হয়। মণিসিংহের কাছে যদি আমরা আসি, হাজং
একজন মহিলা কমরেডকে, আমি নামটা দেখতে হবে, আপনি আর দেখছি না, আপনারা দেখে নেবেন, নামটা গুরুত্বপূর্ণ। তাকে টানতে টানতে হিজরতে নিয়ে যাচ্ছি, মাথার চুল ধরে টানতে টানতে, একই রকম মহিলা বিদ্রোহে ছেলের মধ্যে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন পাল্টা বাকি কমরেডরা মনীষীদের সময়, মনীষী তখন সম্ভবত বাইরে ছিলেন, গোটা গ্রামের কৃষকরা আক্রমণ করে, গুলি চলে, বর্ষা চলে, কৃষকরা 2 জন পুলিশ মারা যায়, আর বাকিরা নদী পেরিয়ে ওপারে গিয়ে আশ্রয় নেয়। এই ঘটনা কাছাকাছি মনীষী ঘটনা পড়ে দিচ্ছেন ইতিহাস। আমি আমার এটা বলতে গিয়ে শ্রী সেতু যে কথাটা বলেন যে মহাশ্বেতা দিয়ে আসলে লিখছেন একটা ছোট্ট গল্পের, মহাশ্বেতা দেবীর গল্পের উদাহরণ দেন। একটা মহাজন, সুদখোর মহাজনের কথা, সেই মহাজন খুব বিপদে পড়েছে, তখন যাদের থেকে বারবার সুদ নিয়ে অত্যাচার করতো, সেই অত্যাচারিত লোক তাকে দেখছে, একসাথে মুখোমুখি হয়েছে এবং তাকে উদ্ধার করছে না, বিপদগ্রস্ত মহাজনকে উদ্ধার করছে না, বরঞ্চ তাকে বারবার বলে দিচ্ছে যে তুমি এই অন্যায় করেছো, ভুল করেছো, অন্যায় করেছো। কিন্তু সে উদ্ধার করছে না, উদ্ধার না করে চলে আসছে, তার ঘৃণার প্রকাশ ঘটাচ্ছে। শ্রী সেতু বলছেন যে এটা মহাশ্বেতা করলেন, এটা প্রচারমূলক সাহিত্য, এটা কি হিউম্যান সাহিত্য? আমি জানি না, অনেকে আছে হিউম্যান সাহিত্য কেমন হবে এই বিরাট বিতর্ক করেছে। প্রচারমূলক সাহিত্যকে একদল সাহিত্যিক তারা সমালোচনা করেছে, বুদ্ধদেব বসু তারা সমালোচনা করেছে, করতে পারেন তার দৃষ্টিভঙ্গি। হিউম্যান সাহিত্য এই শব্দটার সঙ্গে আমি পরিচিত নই, কিন্তু এটা ইন্ট্রোডিউস করেন। আচ্ছা, এই যে টানা যে মহাজন তাকে শোষণ করেছে, তাকে ছেড়ে যে চলে এলো, সে খুব মানবিক কাজ করলো না? একজন অসহায় মানুষ, মৃতপ্রায় মানুষ, তাকে যদি আমি ছেড়ে আসি তাহলে তো বলা হবে যে তুমি তো অন্যায় করো, তুমি ঠিক করো, এটা অন্যায় করেছো। সবসময় তোমার বিপদগ্রস্ত মানুষের পাশে থাকা উচিত। আচ্ছা, এই খতিয়ানটা যখন তাকে অহিউম্যান সাহিত্য হিসেবে প্রমাণ করা হবে, হিউম্যান শব্দের পাশে একটা অহিউম্যান আছে বলা হবে, তার পাশে এই খতিয়ানটা দেখা হবে না যে তুমি কি করেছো আমার সঙ্গে হাজার হাজার বছর ধরে। সেই সাহিত্য তাকে যখন সাহিত্যে ধরা হয়েছে, সেই অত্যাচারের কাহিনী, তাকে সে যখন তার আকাঙ্ক্ষা একরকম ভাবে প্রকাশ করতে চাইছে, তার ঘৃণা প্রকাশ করতে চাইছে অত্যাচারের প্রতি, তাকে আমি প্রচারমূলক সাহিত্য বা অহিউম্যান সাহিত্য হিসেবে দেখতে পাচ্ছি। এবং বলছি যে সাহিত্য যদি ডকুমেন্টেড করা হয় না, কিন্তু ঘটনা হচ্ছে যে সাবিত্রী খুব মহৎ সাহিত্যিক ছিলেন। কেউ বলবেন না বিভূতিভূষণ, মানিক, তারাশঙ্কর, এই বিরাট বিরাট নাম, এই বিরাট নামের কাছে সাবিত্রী রায়, সুলেখা সান্যাল, এরা একটা চিড়ে চারটা হয়ে যায়, স্যান্ডউইচ হয়ে যায়। সাবিত্রী রায় আমার অন্তত ব্যক্তিগত মতে প্রথম গুরুত্বপূর্ণ মানুষ বাংলা উপন্যাসের জগতে, মহিলা, যার লেখায় শ্রেণী সচেতন নারীর একটা স্বর কথা ফুটে উঠেছে। তার লেখায় সমাজের নানান রকম প্রান্তিক অংশ থেকে নারী এবং সংগ্রামী তাদের প্রতিনিধিত্ব করেছে এই ঘটনাটা। এবং তার উপন্যাসে নারীরা তাদের যন্ত্রণা নিয়ে কোথায় হতাশ হয়েছে, লড়াই করেছে, হেরে গেছে, কিন্তু তার নারীত্ব, তার নারী মহত্ব, সেটা নিয়ে কথা বলেন, তার বিরুদ্ধে তর্ক করেছে। সাবিত্রী রায়ের লেখা যদি পড়া যায়, ইভেন এই স্বরলিপি আছে, স্বরলিপি পাকা ধানের কাছে আছে, বলছে ওই সমস্ত দিনের পর দিন মায়া, মমতা, নারীদের সম্পর্কে যে কথা বলা হয়, নারী মানে মমতা, এইগুলো এই সমস্ত গাল ভরা কথা বলে কোনো লাভ নেই। আমি শুধু মমতাময়ী, স্নেহময়ী, আমি সকলকে স্নেহের আশ্রয় রাখি, এটা নয়, আমি সংগ্রামী। এটা সাবিত্রী রায় খুব গুরুত্বপূর্ণভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাহলে। এরপর আমি খুব দ্রুত চলে আসবো দুটো প্রসঙ্গে। সরলিতে দুজন চরিত্র আছে। একজন পার্বতী, তিনি কৃষকদের সংগঠিত করতে করতে গিয়ে সেই লড়াই যখন কৃষকদের চলছে, এবং সেটা রক্ত হয়েছে, খুব হিংসাত্মক লড়াই, যখন এরকম ঘটনা ঘটে তখন হিংসাত্মক ঘটনা ঘটে যায়। কৃষকরা আক্রমণ করে, কৃষকদের আক্রমণ করে লেখেনরা, পুলিশরা, কৃষকরা পাল্টা আক্রমণ করে, 4 জন পুলিশ কর্মী মারা যায়। পার্বতীর নামে ওয়ারেন্ট চালু হয়, ধরতে হবে, এবং ধরে রেখে তো
এই পার্বতী পুলিশের হাতে ধরা পড়ে। ঘটনাচক্রে এই পার্বতীর একজন শিশু পুত্র আছে, সে কলকাতায় থাকে, ঠাকুমা বা দিদিমার কাছে। এই পার্বতীর স্বামী সেও মারা যায় কৃষকদের জন্য লড়াই করতে করতে। লিখিতেশ পাচ্ছি কি করে মারা যায়। সীতা এই উপন্যাসের স্বরলিপির আর একজন চরিত্র। সে দ্বিতীয়বার পূর্ব পাকিস্তানে আসে তার শাশুড়ি অসুস্থ হয়ে, এবং শাশুড়ি মারা যায়। তখন ওই জমিদার বাড়িতে একদল বেভাগা নেতা কৃষকদের আশ্রয় দিত। তার মধ্যে একজন ছিল লিখিতেশ, যে ছিল সীতার মেয়ে মিঠুন মণিকাকা। সে মারা যায়। এরপরে দেখুন, পার্বতী জেলে পুলিশ খুনের অভিযোগে, কৃষক ঠেকানোর অভিযোগে, বেভাগা করার অভিযোগে, কৃষকদের অধিকার করার অভিযোগে তার হাজবেন্ড, তার স্বামী লিখিতেশ মারা যাচ্ছে গুলিতে, কৃষক আন্দোলন করতে করতে অন্য এক জায়গায়। আর তাদের শিশু পুত্র রয়েছে কলকাতা। আশ্চর্য কিন্তু ইলামিত্র জন্মের পর সম্ভবত 7 বছর পর বোধহয় ছেলের সঙ্গে মোলাকাত হয়। জন্মের কয়েকদিনের পর, তারপর 7 বছর পর ছেলের সঙ্গে মায়ের দেখা হচ্ছে। পার্বতী খানিকটা সেরকম শিখেছে। সীতা যে কোনোভাবে রাজনৈতিক আন্দোলনের জন্য আসলে শাশুড়ির শরীর খারাপ এবং শাশুড়ির মৃত্যুর পর আবার পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে ফিরবে, এই জায়গায় গেছে। সে ধরা পড়ে যায় পুলিশের হাতে নদীর চরে। তার সঙ্গে একজন কমরেড ছিল। ধরা পড়ার কারণটা সেটাই, তার শিশু কন্যাকে হাত থেকে কেড়ে নেওয়া হয় এবং পরে স্টিমারে করে তার শিশু কন্যাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। সে মানুষ হয়ে থাকে তারই এক সীতাদেরই এক কমরেড তার হাতে, পৃথ্বী, যে উপন্যাসের কথোপকথন তার কাছে, এবং সে ধরা পড়ে। এবং এই পার্বতী এবং সীতা এরা দুজন আসলে পূর্ব পাকিস্তানে জেলে আছেন, যাদের একজনের শিশুপুত্র, একজনের শিশু কন্যা। তারা দুজনই মানুষ হচ্ছে খানিকটা ইলামিত্রের ছেলের মতন করে, মানে আখ্যানের এবং লৌকিক জগতের, মানে ইতিহাসে এই দুটো আশ্চর্য মিলে যাচ্ছে। আমার এটা মনে হয় যে ইলামিত্র বা ইলামিত্ররা না থাকলে হয়তো স্বরলিপি এই চরিত্র একজন এক্স্যাক্টলি একজন চরিত্রকে বলা যাবে না ইলামিত্র, সেটাকেও বলতে পারবো না, পার্বতীকেও বলতে পারবো না। এই দুটো মিলেমিশে, রণের মৃত্যু তো জীবিত ছিল, রণের মৃত্যু তো মারা যায়, কিন্তু আন্দোলন করেছে, ফেরার হয়েছে, কলকাতায় এসে নানা রকম ভাবে ফেলেছে। এই গোটা ঘটনাটা আমি এই কারণে বলতে চাইছি যে এই বিভাগার আমাদের নানান রকম সাহিত্যের যে ঐতিহ্য, তার নানান রকম ভাবে ফাঁক তালিকার মধ্যে কখনো কখনো ইলামিত্র এবং তার ওই অসম সাহসী লড়াই, কিভাবে গড়া একজন মানুষ জানি না, তার লড়াই ঢুকে পড়েছে নানান রকম ভাবে। এবার আপনারা এটা বলতে পারেন আমি কেন ইলামিত্রকে এবং সাবিত্রীকে কথা বললাম। এটা যখন ইতিহাসে যখন কোনো একটা টেক্সটে, আমরা সাহিত্যের ছাত্ররা এটা আমাদের একটা লব্জয় টেক্সট বলি, একটা উপন্যাস হতে পারে, একটা গল্প হতে পারে, কবিতা হতে পারে, নাটক হতে পারে, যখন তাকে আমরা আজকে যখন পড়ি, তখন আমরা যখন তাকে ইতিহাসের প্রেক্ষাপটে তখন তাকে রাখি, তখন আমরা চারদিকে তাকাই, কেবল ব্যাকগ্রাউন্ড নয়, সে ব্যাকগ্রাউন্ড তো তাকাই, তার সাথে সাথে আমরা তাকাই আরেকটা দিকে, যে তা আমার বর্তমানের সংকটের সঙ্গে সে কোনো তর্ক করছে, সে কোনো উত্তর দিচ্ছে কিনা আমার বর্তমানের সংকটে, বা উত্তর নাই, আমার বর্তমান সময়কে নিয়ে, বর্তমান সংকট নিয়ে যে ইতিহাসের মধ্যে আমি আছি তাকে নিয়ে কোনো প্রশ্ন তুলছে কিনা। আমি শেষ করে আসবো একবারে একটা, আমি শুভাশিস দা এবং শর্মিষ্ঠা দুজনকে পাঠিয়েছিলাম সম্পূর্ণ অন্য কারণে একটা বইয়ের কাজ চলতে চলতে দেখলাম একটা গীতিনাট্য কালো কাগজে লেখা আমেরিকা, তার নাম লিঞ্চ। সেটা প্রকাশিত হচ্ছে এই বইটা 1955 সালে, আর 1954 সালে ইলামিত্র কলকাতাতে আসছেন, প্যারোলে ছাড়া পেয়ে কলকাতা মেডিকেল কলেজে আসছেন। এই সময় ইলামিত্র যা লিখছেন, আমি জাস্ট লিঞ্চ থেকে কয়েকটা শব্দ করবো, আর ইলামিত্র লেখা পাকা ধানের গান তার রিভিউ আরো বছর 10 পর সেখান থেকে কয়েকটা বলে আমি শেষ করবো। লিঞ্চ শেষ করছে ইলামিত্র অনুবাদ, এটা কখনো ইলামিত্র লেখেননি, রিচার্ড ডেভিডসন তিনি লিখেছেন, কিন্তু ইলামিত্র লিখছেন। আমার এটা মনে হয়েছে যে লিঞ্চ আসলে ইলামিত্র আবার লড়াইয়ে ফেরা হাতিয়ার, যে মানুষটা কার্যত
দীর্ঘদিন শয্যাশায়ী, তার বেঁচে ওঠা, আরেকবার রাস্তায় নামার, আরেকবার পথে নামার, আরেকবার লড়াই সংগ্রামে নামার হাতিয়ার। মূল লিঞ্চের গল্পটা এরকম যে কালো মানুষ, তাদের জমি দখল হয়ে যাচ্ছে, তাদের জঙ্গল দখল হয়ে যাচ্ছে, তাদের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, আর তাদের দেহগুলোকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে গাছে। এটাই বারবার ঘুরে ফিরে আসছে এবং তাদের শিশু কন্যা তারা কাঁদছে, যন্ত্রণা হচ্ছে এবং তাদেরকে শেখানো হচ্ছে এমনটাই ঘটে, যদি এরকমটা করো, প্রতিবাদ করো, বেগরবানি করো, তাহলে এমনটাই ঘটবে। লিখছেন অনুবাদ করছি ইলামিত্র, নিগ্র সন্তান, আমি শেষের অংশটা বলছি, কিছুটা কেটে 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 তুলে আছি। নিগ্র সন্তান, পথের নিশানা কি দিয়েছ? ব্যাকুল নয়নে কারে খোঁজো, কি স্বপ্নে বিভোর তুমি, কি স্বপ্নে তুমি বিভোর? ছেড়ে দিচ্ছি অঙ্কটা, পরে জাম্প করে একটা জায়গায় যাচ্ছি, আমার মতো করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আজাদির লাগি আমি যে লড়েছি, মাথা তুলে আমি বাঁচতে চাই। আমি আজাদির জন্য লড়েছি। এই আজাদিটা নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি, এই আজাদিটা ইলামিত্রের প্রেক্ষাপটে যে অনুবাদ করছে তার প্রেক্ষিতে, তার মনের দিক থেকে এনার স্বাধীনতা নয়। এই আজাদিটা আসলে সমান অধিকারের প্রশ্ন, এই আজাদিটা সাম্যের প্রশ্ন, এই আজাদিটা আসলে মানুষের মতন মানুষ, আমাদের যে মানুষ, এই বোধটা পাওয়ার। আমার শেষ হচ্ছে ওই নাটকটা, আজাদির লাগি আমি যে লড়েছি, মাথা তুলে আমি বাঁচতে চাই, বাঁচবই আমি। 1955 সালে বইটা যখন বেরোচ্ছে দেশ বিদেশের লেখা, তাতে ইলামিত্রের এই অনুবাদটা ছাপা হচ্ছে। নিশ্চিতভাবে কলকাতায় আসার পর মেডিকেল কলেজের চিকিৎসা চলাকালীন বা তার কিছুদিনের মধ্যে এটা অনুবাদ করেছেন। 1954 শেষ অথবা 1955 শুরুর দিকে এটা অনুবাদ করছেন, তারপর এটা ছাপা হচ্ছে। এই লেখাটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমার মনে হয়েছে যে এটা খানিকটা ইলামিত্রের আবার ফেরত আসা। আরেকটা আমি জাস্ট ইলামিত্রের পাকা ধানের গান, কোন গানটাতে উনি পাকা ধানের গানের ঠিক কোন জায়গাটিকে উনি খুব গুরুত্ব দিচ্ছেন, আমি সেটার কথা একটু জাস্ট বলে আমি শেষ করে আসবো একেবারে আমাদের সময়। পাকা ধানের গানে বলছেন যে ইতিহাসের কথা না, যে পাঠ্য বনে সুলভ মনে তো আমাদের চেনা পরিচিত লোক, অতি চেনা পরিচিত লোক। পাকা ধানের গানে বলছেন, তুমি একটা কথা না বলে পারছি না, এই উপন্যাসে নারী চরিত্র সৃষ্টির বৈশিষ্ট্য, সামন্তবাদী সমাজ ব্যবস্থার নাগপাশে জর্জরিত, সামন্তবাদী ভাবধারায় কুসংস্কারাচ্ছন্ন নারীর অন্তর্বেদনা ও গুমড়ে মরার কাহিনী এই উপন্যাসে স্থান পায়নি। এই উপন্যাসে স্থান পেয়েছে কোট করছেন সাবিত্রী রায়ের লেখা, মায়েরা, বধুরা, বোনেরা, তোমাদের সন্তানদের শান্তির ঘুম কেড়ে নিয়েছে যারা, তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার শপথ নিয়ে তোমাদের সন্তানদের, স্বামীদের, ভাইদের পাশে এসে দাঁড়াও। তোমাদের দোলনা দোলানো হাতে বর্ষা তুলে নাও। বর্ষা ছুড়ে যে দুটি পুলিশকর্মী মারা যায় এই পাকা ধানের গানে, যেটার কথা আমি একটু আগে উল্লেখ করলাম, আর একটি সম্ভবত মহিলা হাজম বা সন্তান বা মুসলমান, ওইটাই সাবিত্রী করেন। তুমি তোমার দোলনা দোলানো হাতে বর্ষা তুলে নাও। এই বর্ষাটা ইলামিত্ররা তুলে দিচ্ছে। আমি আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আমি আমার সময়ের সংকটের মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে দেখবো, করে পড়বো, সেটি আমার একটু আমি সাক্ষাৎকার তার কথা বললাম। কোথাও কি মনে হয় এই যা 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 লিখছে হতে পারে বা সাবিত্রী রায়ের লেখায় হতে পারে, বা খুব স্পষ্টত যদি আমরা সুভাষের কবিতাটা বা গোলাম কুদ্দুসের কবিতাটা দিকে তাকাই, কোথাও এই প্রচারমূলক সাহিত্য বলে এটা কি কোথাও গিয়ে অহিউম্যান সাহিত্য নয়? কোনো মানবিক অনুভূতি, মানবিক আকাঙ্ক্ষা, মানবিক স্বপ্ন, তার কোনো প্রকাশ নেই। আমি মহাশ্রেয়া দেবীর সঙ্গে খানিক একমত এবং খানিকটা মহাশ্রেয়া দেবীর অভিমতকে ডিফেন্ড করার জন্য আমি কথা বলছি যে সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ডকুমেন্ট করা। সাহিত্য নিজে একটা আর্কাইভ, ইতিহাসের আর্কাইভের বাইরে সাহিত্য আর এক রকম ভাবে ইতিহাসকে, সময়কে ধরে রাখে, সময়ের ইমোশনকে ধরে রাখে। যদি আমরা সেটা বাদ দিয়ে দিই, তাহলে ম্যারিনেট করতে করতে যদি ইমোশনটাকে বাদ দিয়ে দিই, তাহলে সাহিত্যটা দাঁড়াবে।
সাবিত্রী রায় আমার মনে হয়েছে যে ইলামিত্রের প্রসঙ্গ, ইলামিত্রের সূত্র, ইলামিত্রদের একা ইলামিত্র নয়, ইলামিত্রদের আন্দোলনের এই ছোট 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 খুঁটিনাটি তথ্যগুলো নানান রকম ভাবে ধরে রেখেছিলেন তার লেখার মধ্যে। এবার আমি খুব বেশি উপন্যাস লেখা হয়নি, ব্যতিক্রম সাবিত্রী রায় যার 3টে বা 4টি উপন্যাসে প্রত্যক্ষ দেওয়ার আন্দোলনের কথা আছে। এবার কিন্তু প্রচুর গল্প লেখা হয়েছে, উপন্যাস খুব কম। সাবিত্রী রায় এটা রেখেছেন, ডকুমেন্ট করে রেখেছেন। সাবিত্রী রায়ের প্রায় সবকটি লেখার মধ্যে ওই বিশেষ কৃষক আন্দোলনের নানান প্রসঙ্গ আছে। কারণ এটা আমার মনে হয়েছে বিভাগার সংগ্রাম তাকে ডকুমেন্ট করে রাখার ক্ষেত্রে এবং ইলামিত্রদের কাহিনীর আখ্যান ধরে রাখার ক্ষেত্রে সাবিত্রী একটা মস্ত বড় ভূমিকা আছে। এটুকুই কথা। আর শেষ আমি যে কথাটা বলবো লিঞ্চের অনুবাদের কথা নিয়ে, যে আজাদির লড়াই, হ্যাঁ তেভাগার লড়াই এখন নেই, তেভাগার সংকট পেরিয়ে গেছে, তেভাগার সময় এখন পেরিয়ে গেছে, কিন্তু আজও আমার অধিকার, জমির অধিকার, জঙ্গলের অধিকার নানান রকম ভাবে ক্ষতিগ্রস্ত, আক্রান্ত, লুট হয়ে যাচ্ছে। সেই লুট হওয়ার মুখে দাঁড়িয়ে একবার লিঞ্চ এবং স্বরলিপি এবং পাকাধানের গান আমরা ফিরে দেখতে পারি আমার পূর্বজরা তারা কিরকম করে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন অধিকারকে কেড়ে নেবার জন্য।